হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখবে আমাদের যে জিওসির এমসিকিউ সিরিজটা আছে ক্লাস 11, ক্লাস 12 বা জেই নিট পরীক্ষার্থীদের প্রত্যেকের জন্যই যে বেসিক যে জিওসি চ্যাপ্টারটা অর্গ্যানিকের তার যে এমসিকিউ সিরিজটা আছে তার ওপর আমাদের এর আগে বেশ কয়েকটা ভিডিও হয়ে গেছে, যার প্লেলিস্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা যখনই এই ভিডিওগুলো দেখবে একদম লেকচার 1 থেকে দেখা শুরু করবে, তাহলে তোমাদের পরপর এগিয়ে যেতে সুবিধা হবে। তো আজকে চলো শুরু করা যাক আজকের লেকচারটা, যেটা আমাদের শুরু হবে 121 নাম্বার কোশ্চেন থেকে। এর আগে 120টা কোশ্চেন এই চ্যানেলের টোটাল আলোচনা করা আছে। একটু আগেই বললাম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নেবে। অর্গ্যানিকের ভয় অনেকটাই কিন্তু তোমাদের কমে যাবে। দেখো কোশ্চেনটা বলেছে দি নন অ্যারোমেটিক মলিকিউল অর আয়ন ইজ, চারটে অপশান দেওয়া আছে: ন্যাপথলিন, সাইক্লোহেপ্টাট্রাইন, সাইক্লোপেন্টাডাইইনাইল ক্যাটায়ন আর ফিউরান। এদের মধ্যে প্রথমে আমি দুটোকে এঁকে নিয়েছি, ন্যাপথলিন এবং ফিউরানকে। তো এই দুটোই কিন্তু এখানে অ্যারোমেটিক। কেন অ্যারোমেটিক? দেখো, ন্যাপথলিনে কনজুগেটেড পাই ইলেকট্রন আছে, 5টা বন্ড আছে পাই বন্ড, তাহলে কনজুগেট পাই ইলেকট্রন 10টা আছে। তো 10টা থাকলে এখানে কিন্তু এটা হুকেলের যে রুল 4n+2 রুলটা মেনে চলছে, তাই এটা কিন্তু অ্যারোমেটিক যৌগ, এটা অ্যারোমেটিক। এখানে দেখো এটা রেজোনেন্সে ইনভলভ আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রেজোনেন্সে ইনভলভ থাকলে তাকেও পাই ইলেকট্রনে ধরতে হয়, তাই এখানে কিন্তু পাই ইলেকট্রনের সংখ্যা কনজুগেটেড 6টা, এটাও অ্যারোমেটিক। অ্যারোমেটিসিটির যে ভিডিও আছে আমাদের চ্যানেলে, তার লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি কারোর অসুবিধা হয় একটু অ্যারোমেটিসিটির তোমরা কিছু ভিডিও পেয়ে যাবে, সেগুলো দেখে নিতে পারো। আচ্ছা, তারপরে বাকি রইল, দেখো দুটোই অ্যারোমেটিক হয়ে গেল, তাহলে এই দুটো উত্তর হবে না। কেন হবে না? কারণ নন অ্যারোমেটিক বলেছে। তারপরে বাকি রইল সাইক্লোহেপ্টাট্রাইন। এইটা দেখো সাইক্লোপেন্টা ডাইনাইল ক্যাটায়ন যেটা আছে, এখানে কিন্তু পাই ইলেকট্রনের সংখ্যা 4টে, তাই এটা কিন্তু 4n, 4 মানে হচ্ছে 4x1। 4n যাদের ইলেকট্রন সংখ্যা থাকে তাদেরকে আমরা বলি অ্যান্টি অ্যারোমেটিক, তাহলে এটা অ্যান্টি অ্যারোমেটিক, অবভিয়াসলি এটা উত্তর হবে। এখানে পাই ইলেকট্রন 6টা থাকলেও এখানে এটা কিন্তু দেখো নন কনজুগেটেড সিস্টেম, এখানে এই দুটো জায়গায় কিন্তু কোথাও পাই ইলেকট্রন নেই, অর্থাৎ এই কার্বনটা কিন্তু এখানে sp3 কার্বন, তো এখানে ওভারঅল কনজুগেশনটা নেই, টোটাল রিংটা জুড়ে কনজুগেশন নেই, তাই এটা নন কনজুগেটেড সিস্টেম। নন কনজুগেটেড, এই সিস্টেমটা নন কনজুগেটেড সিস্টেম, তাই এটা কিন্তু অ্যান্টি অ্যারোমেটিকও নয়, নন অ্যারোমেটিকও, এই অ্যান্টি অ্যারোমেটিকও নয়, অ্যারোমেটিকও নয়, এটা কিন্তু নন অ্যারোমেটিক। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো, খুবই কনসেপচুয়াল কোশ্চেন, কনসেপ্টটা ভালো করে বুঝে নেবে। এরকম কোশ্চেনের আগেও হয়তো আছে, পরেও আসবে। দেখো, বেঞ্জিন রিংয়ের যে কোনো বিক্রিয়া, জেনারেলি বলছি আমি, সাধারণত এই মেকানিজমটা ফলো করে। জেনারেলি ইলেকট্রোফাইলকে গিয়ে বেঞ্জিন যে রিংটা আছে, বেঞ্জিন যে বলয়টা আছে, যে রিংটা আছে, তার পাই ইলেকট্রনগুলো এইভাবে গিয়ে ইলেকট্রোফাইলকে ধরে, এটা জেনারেল মেকানিজম একটা। এবার স্বাভাবিকভাবে দেখো, এখানে যে রিংটার ক্ষেত্রে পাই ইলেকট্রনের ডেনসিটি অর্থাৎ ঘনত্বটা বেশি হবে, সেখানে এই অ্যাটাকটাও তাড়াতাড়ি হবে, দ্রুত হবে। তাহলে তোমাকে যখনই বেঞ্জিনের কোনো রিয়াকশানের কোশ্চেন জিজ্ঞেস করবে যে কোনটা ফাস্টেস্ট কোনটা স্লোয়েস্ট, তখন কিন্তু তোমরা এই কনসেপ্টটা একটু মাথায় চিন্তা করে নেবে যে দেখি তো কার ক্ষেত্রে পাই ইলেকট্রন এর ডেনসিটিটা বেশি, যার ক্ষেত্রে ডেনসিটি বেশি হবে সেটা ফাস্টেস্ট করবে। এবার দেখো, প্রথম অপশানে অনলি বেঞ্জিন আছে, তো নর্মাল বেঞ্জিন, ওখানে আর কেউ নেই। তারপরে আছে ক্লোরোবেঞ্জিন। ক্লোরোবেঞ্জিন মানে সেখানে কি গ্রুপ আছে? Cl। তারপরে আছে দেখো বেঞ্জালডিহাইড, সেখানে কি গ্রুপ আছে? CHO, অর্থাৎ বেঞ্জিন বলয়, বেঞ্জিন রিংয়ে CHO আছে। আর তারপরে কি গ্রুপ আছে? টলুইন। টলুইন মানে কি গ্রুপ আছে? CH3। খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। আচ্ছা, ক্লোরোবেঞ্জিন মানে হচ্ছে বেঞ্জিন রিংয়ে Clটা আছে, এই 3টে যৌগ আছে এখানে। এবার এখানে দেখো Cl বা CHO এরা কি করে? রিং থেকে ইলেকট্রন টেনে নেয়। Cl এর যেমন -I এফেক্ট আছে, Cl এর, CHOর আছে -R এফেক্ট।
তো এরা কিন্তু রিং থেকে ইলেকট্রন টেনে নেয়। রিং থেকে যদি এরা ইলেকট্রনটা টেনে নেয়, ধরো এই CH যদি ইলেকট্রনটা টেনে নেয়, তাহলে এখানে এই ইলেকট্রন ডেনসিটিটা কি হয়ে যাবে, যেটা ছিল তার থেকে কমে যাবে, যেটা ছিল তার থেকে কমে যাবে, কারণ ও টেনে নিচ্ছে, CH ওটা কী করছে, টেনে নিচ্ছে, কমে যাবে, এও টেনে নিচ্ছে, কমে যাবে। কিন্তু CH3 গ্রুপের কী এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট আছে, এ কিন্তু রিংয়ে ইলেকট্রন দেবে। তাই এক্ষেত্রে ডেনসিটিটা, ইলেকট্রনের যে ডেনসিটি আছে, ডেনসিটিটা ইনক্রিজ করবে, বৃদ্ধি পাবে। ইনক্রিজ যদি করে, এ সহজে তাড়াতাড়ি অ্যাটাক করবে যে কোনো রিয়াকশান। এখানে সালফোনেশন বলেছে, তাই এখানে যদি নাইট্রেশন বলতো সেম লজিকে সেম অ্যান্সার হতো। রাইট অ্যান্সার অপশান ডি। নেক্সট যে কোশ্চেনটা আছে তার ব্যাখ্যাটা অলরেডি আমি আগের কোশ্চেনে বুঝিয়ে দিয়েছি। দি কারেক্ট অর্ডার অফ ডিক্রিজিং রিঅ্যাক্টিভিটি অফ দি ফলোয়িং 3 কম্পাউন্ডস টুয়ার্ডস ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তোমায় যে একটু আগেই বললাম সব মেকানিজম কী হয়, এরকম হয়, এগুলোকেই বলছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মেকানিজম। তো তোমরা এখানে দেখবে কি, এইটা দিয়ে তোমাদের উত্তর হবে কিন্তু ইলেকট্রন ডেনসিটি যার বেশি। এখানে দেখো OCH3 গ্রুপের প্লাস আর এফেক্ট আছে, এ কিন্তু রিংয়ে কি করবে, এ রিংয়ে ইলেকট্রন দেবে। ইলেকট্রন দিলে এখানে কিন্তু ইলেকট্রন ডেনসিটি এর ক্ষেত্রে সব থেকে বেশি ইনক্রিজ করাচ্ছে। এ তো মাঝখানে আছে, আর এ কী করছে দেখো, টেনে নিচ্ছে। এর কি এফেক্ট আছে, -I এবং -R, এই প্রচণ্ড ইলেকট্রন উইথড্রন এফেক্ট দেখা যায় এর মধ্যে, NO2-র মধ্যে। তাহলে এ টেনে নিচ্ছে, তাহলে সব থেকে ইলেকট্রন ডেনসিটি এখানে সব থেকে কম, সব থেকে কম। তাই এ সব থেকে বাজে, এ হচ্ছে সব থেকে ভালো, আর এ হচ্ছে মাঝামাঝি। তাহলে 1 > 2 > 3, এটা হচ্ছে রাইট অ্যান্সার অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে বেঞ্জিন রিয়াক্টস উইথ আইসোবিউটিন ইন দি প্রেজেন্স অফ H2SO4 টু গিভ। তাহলে প্রথমেই আমাকে আইসোবিউটিনের সংকেতটা জানতে হবে। এটা হচ্ছে আইসোবিউটিন। এবার এই আইসোবিউটিনের সঙ্গে H2SO4 বিক্রিয়া করছে, অর্থাৎ একটা H+ রিয়াক্ট করছে। তো এখানে কি হবে, এই H+টাকে এসেই ডবল বন্ডের পাই ইলেকট্রনগুলো ধরবে এবং আমাদের এখানে একটা কার্বোক্যাটায়নের সৃষ্টি হবে। এই কার্বোক্যাটায়নটা টারসিয়ারি কার্বোক্যাটায়নের সৃষ্টি হবে। তো ফিডেল ক্যাপ বিক্রিয়ার মতো নেক্সট স্টেপে বেঞ্জিন রিংটার পাই ইলেকট্রনটা এসে এখানে অ্যাটাক করবে এবং ঠিক এই গ্রুপটা জয়েন করে যাবে, CH3 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 গ্রুপটা জয়েন করে যাবে। তাহলে এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে আমাদের যে অপশান বিতে রয়েছে, দেখো টারসিয়ারি বিউটাইল বেঞ্জিন। এটা টারসিয়ারি বিউটাইল গ্রুপ, টারসিয়ারি বিউটাইল বেঞ্জিন। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে দি কম্পাউন্ড পি, তোমাকে এখানে পিটা কি বলতে হবে, ইন দি ফলোয়িং রিয়াকশান ইজ। তাহলে এখানে রিয়াকশান করছে বেঞ্জিনের সঙ্গে, 1 নম্বর রিয়েজেন্টে দিয়েছে, একটু কারেকশান হবে, এটা CH3Cl হবে, CH3Cl LCl3। তোমরা পরিষ্কার বুঝতে পারছো, এটা ফিডেল ক্যাপ বিক্রিয়ার রিয়েজেন্ট। তাহলে এখানে CH3 গ্রুপটা ঢুকে যাবে। নেক্সট রিয়েজেন্ট দিয়েছে KMnO4, তাহলে এখানে যদি অ্যালকালাইন KMnO4 অর্থাৎ ক্ষারীয় KMnO4 দেওয়া হয়, তাহলে এটা হবে COOK হবে, COOK। তারপরে তোমায় দিয়ে দিয়েছে H3O+, H3O+ দিলে এই COOKটা হয়ে যাবে COOH, অর্থাৎ এখানে আমাদের রাইট অ্যান্সার বেঞ্জয়িক অ্যাসিড অপশান এ। নেক্সট কোশ্চেনটা তুমি ভালো করে বুঝতে হবে, বলছে হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ অ্যারোমেটিক। তো অ্যারোমেটিক হতে গেলে আমাদের কিছু লজিক আছে, কী হতে হবে, প্ল্যানার হতে হবে, পাই ইলেকট্রনের নাম্বারটা কী হতে হবে, 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন থাকতে হবে এবং কনজুগেশন থাকতে হবে। তো এখানে দেখো একটু আগে যেটা বললাম, একটা কোশ্চেন ছিল একটু আগে, তোমাদের একটু ডাউট হতে পারে, এইটা যেটা ছিল এখানে কিন্তু কনজুগেশনটা ছিল না, মানে এই জায়গাটা sp3 হয়ে গেছিলো, মানে এখানে ডবল বন্ডটা কোনো মতেই এই কার্বনে পৌঁছচ্ছিল না। কিন্তু এটাই দেখো তুমি, যেহেতু এখানে প্লাস চার্জ দিয়ে দিয়েছে, এখানে কিন্তু এই যে শুরু হয়ে গেল, অলরেডি এটাও ইনভলভ হলো, কনজুগেশন টোটালটা কভার করছে এবং পাই ইলেকট্রনের সংখ্যা 6টা, যেটা 4n+2কে সাপোর্ট করছে। এখানে কিন্তু এটা রেজোনেন্সে ইনভলভ হচ্ছে,
তাই এখানে পাই ইলেকট্রনের সংখ্যা কিন্তু 8 হয়ে যাচ্ছে, এটাকেও ধরতে হবে। এখানে কিন্তু পাই ইলেকট্রনের সংখ্যা 4, অ্যারোমেটিক নয়। এখানেও পাই ইলেকট্রনের সংখ্যা 4, অ্যারোমেটিক নয়। এইটা কিন্তু অ্যারোমেটিক। কেন? এখানে ইনভলভ হয়ে গেল এটা, এবং পাই ইলেকট্রনের সংখ্যাটা 6, যেটা তুমি এনের জায়গায় যদি 2 বসাও তাহলে দেখো, এই এনের জায়গায় যদি 1 বসাও তাহলে দেখো চলে আসছে 4 × 4 আর 2 × 6। দেখো খুব ভালো কোশ্চেন বলেছে, কোন হাইড্রোজেনটা মোস্ট অ্যাসিডিক। হাইড্রোজেন মানে এই কটাকে মার্ক করে দিয়েছে, HA, HB, HC, HD, 4টেকে মার্ক করে দিয়েছে। তাহলে অ্যাসিডিক হাইড্রোজেন সেইটা হবে যেটা সহজে H+ হয়ে বেরিয়ে যাবে। আমরা কি করব, প্রত্যেকটাকেই H+ হয়ে বেরিয়ে গেছে ধরে নিয়ে যদি H+ হয়ে বেরোয় তাহলে সেখানে একটা নেগেটিভ চার্জ আসবে, অর্থাৎ এখানে প্রত্যেক কটাতে একটা করে কার্বো অ্যানায়ন তৈরি হবে, প্রত্যেক কটাতে, নইলে আমি বিচার করতে পারবো না। দিয়ে আমি দেখব কোন কার্বো অ্যানায়নটা সবথেকে বেশি স্টেবল। যে কার্বো অ্যানায়নটা সবথেকে বেশি স্টেবল হবে সেইটাই তাড়াতাড়ি H+কে ছাড়বে। তাহলে এই কটার মধ্যে দেখো এটাই রেজোনেন্স হচ্ছে, এবং রেজোনেন্সের জন্য এখানে পাই ইলেকট্রনের সংখ্যা 6টা হয়ে গেল। অ্যাজ এ রেজাল্ট অফ দিস এই কার্বো অ্যানায়নটা অ্যারোমেটিক হয়ে গেল, যার কারণে এর স্টেবিলিটি সব থেকে বেশি হয়ে গেল বাদবাকিগুলোর তুলনায়। আমরা চেক করে দেখব। দেখো এখানেও রেজোনেন্স হচ্ছে, ঠিক কথাই, কিন্তু এটা 6টা পাই ইলেকট্রন হচ্ছে না, 4, অ্যারোমেটিক নয়। এখানেও 4, অ্যারোমেটিক নয়। এখানে 8, অ্যারোমেটিক নয়। অ্যারোমেটিক হতে গেলে হয় 2টো ইলেকট্রন হতে হবে। 2টো ইলেকট্রন কেন হতে হবে? 4n+2তে যদি এনের জায়গায় 0 বসাও 2, যদি এনের জায়গায় 1 বসাও 6, যদি এনের জায়গায় 2 বসাও 10। কিন্তু এগুলো অ্যারোমেটিক একটাও নয়। তাহলে অ্যারোমেটিক এইটা, তাই এর স্টেবিলিটি সব থেকে বেশি, তাই এ সব থেকে তাড়াতাড়ি প্রোটনটা ছাড়বে। তাই এখানে এইচটা সব থেকে বেশি আম্লিক। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে হুইচ অফ দি ফলোয়িং হাইড্রোকার্বনস ইজ অবটেন্ড অ্যাজ এ রেজাল্ট অফ দি ফলোয়িং রিয়াকশন। তো এখানে বেঞ্জিনের সাথে একটা ফিডেল ক্যাপ বিক্রিয়া, এই রিয়েজেন্টটা দিয়েছে। তো এই রিয়েজেন্টটা যদি দেয়, আমরা শর্টকাটেই করবো MCQ। তাহলে প্রথমে কার্বোক্যাটায়নটা এখানে ফর্মেশন হবে, সিএলটা বেরিয়ে গিয়ে। তো এই কার্বোক্যাটায়নটা ফর্মেশন হওয়ার পর, এই কার্বোক্যাটায়নটা দেখো প্রথমে ফর্মেশন হলো, সরি এটা CH2 ফর্মেশন হলো। পরবর্তীকালে কিন্তু এখানে একটা হাইড্রাইড শিফট হবে। কেন শিফট হলো? এই কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি, হাইড্রাইড শিফটের ফলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো সেই কার্বোক্যাটায়নটা দেখো ডিগ্রি ইনক্রিজ করলো, সেই কার্বোক্যাটায়নটার ডিগ্রি 2 ডিগ্রি হয়ে গেল। তো এখানে এই কার্বোক্যাটায়নটা মুভ করবে এই কার্বোক্যাটায়নে, 2 ডিগ্রি হয়ে গেল। তো 2 ডিগ্রি হয়ে যাওয়ার ফলে এখানে ডিগ্রিটা ইনক্রিজ করলো, তাই এখানে এই কার্বোক্যাটায়নটা তৈরি হলেও এই কার্বোক্যাটায়নটা কিন্তু মেজরিটি পাবে। মেজরিটি যদি এই কার্বোক্যাটায়নটা পায়, পরবর্তীকালে বেঞ্জিন রিং এসে এই কার্বনে কিন্তু অ্যাটাকটা করবে এবং এইটা ফর্মেশন হবে। দেখতে পাচ্ছ CH, তো CH এখানে আছে, আর এর সাথে 2টো CH3 আছে, তো 2টো CH3 রইল। তো এটার নাম কিউমিন, এই যৌগটার নাম কিউমিন, এটা কিউমিন তৈরি হবে। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, দি কারেক্ট অর্ডার অফ দি অ্যাসিড স্ট্রেংথ। 3টে অ্যাসিড দিয়েছে, একটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। তাহলে বেনজোইক অ্যাসিড আমরা কি জানি? COOH। তারপরে দিয়েছে পারঅক্সিবেনজোইক অ্যাসিড, পারঅক্সিবেনজোইক অ্যাসিড, অর্থাৎ তারপরেরটা হচ্ছে এইটা CO3H, পারঅক্সি গ্রুপ আছে CO3H। অর্থাৎ আমরা যদি একটুখানি ভেঙে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি C+OH, আর এটা তো জানোই COOH। আচ্ছা, তারপরে বলেছে প্যারানাইট্রোবেনজোইক অ্যাসিড, উপরে আছে বেনজোইক অ্যাসিড COOH, নিচে প্যারা পজিশনে নাইট্রো আছে। তাহলে এইগুলো বিচার যখন করব, কি বলেছে? কারেক্ট অর্ডার করতে আমরা প্রত্যেকটার কনজুগেট অ্যাসিড, সরি কনজুগেট বেসটা বার করে নিই। এর কনজুগেট বেস হচ্ছে H+টা ছেড়ে দেবো, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এর কনজুগেট বেস, অর্থাৎ C+, আর এটা O-, কারণ এই Hটা বেরিয়ে গেছে, O- হয়ে গেল।
এটার কনজুগেট বেস হবে সি ডবল বন্ডটা যেমন আছে একটা ও আছে এইটাতে মাইনাস, আর এটার কনজুগেট বেস হবে নাইট্রোটা প্যারাতে যেমন আছে এটা হয়ে যাবে সি ডবল বন্ড ও মাইনাস। এখন আমরা জানি কনজুগেট বেসটা যার সবথেকে বেশি স্টেবল হবে, কনজুগেট বেসটা যার সবথেকে বেশি স্টেবল হবে সেই অ্যাসিডটা সবথেকে তার স্ট্রেংথটা সবথেকে বেশি হবে, সেটা স্ট্রং হবে, তার স্ট্রেংথটা সবথেকে বেশি হবে। তাহলে আমায় দেখতে হবে কনজুগেট বেসের স্টেবিলিটি কার বেশি। এখানে দেখো কনজুগেট বেসের স্টেবিলিটি সবথেকে বেশি হচ্ছে এরটা। দেখো এখানে মাইনাস চার্জটা আছে, হ্যাঁ রেজোনেন্স হবে ঠিক কথাই, এবং এই মাইনাসটা এখানে এক্সেসটাকে এখান থেকে কিন্তু টানছে, টেনে কিছুটা ব্যালেন্স করে দিচ্ছে, কারণ নাইট্রো গ্রুপের মাইনাস আই এফেক্ট আছে, মাইনাস আর এফেক্ট আছে, কিন্তু টানছে, তাই টানার জন্য এই মাইনাস চার্জটা এখানকার কিছুটা নিউট্রালাইজ হচ্ছে। তাহলে এখানে এর স্টেবিলিটি কনজুগেট বেসের বলছি সব থেকে বেশি। এখানে দেখো রেজোনেন্স হওয়ার কোনো চান্স নেই। কেন নেই? কারণ তার একটা পরে ডবল বন্ড আছে, তাহলে এখানে নেই। এর স্টেবিলিটি সব থেকে খারাপ, এর কনজুগেট বেসের স্টেবিলিটি সব থেকে খারাপ। আর এখানে দেখো নিজেদের মধ্যে তবু রেজোনেন্স হচ্ছে, এখানে রেজোনেন্সও হচ্ছে প্লাস এটা স্টেবিলিটি দিচ্ছে, তাই এটা হচ্ছে সেকেন্ড। তাহলে যার কনজুগেট বেসের স্টেবিলিটি বেশি তার অ্যাসিডটা সব থেকে বেশি আম্লিক হবে। তাই এখানে জেড এটা ছিল, এটা সব থেকে বেশি, তারপর হবে এক্স, তাহলে জেড হচ্ছে সব থেকে বেশি, তারপর হলো এক্স, তারপর হলো ওয়াই। সঠিক অ্যান্সার অপশান সি। নেক্সট কোশ্চেন কি বলেছে, বেনজিন ক্যান বি অবটেন্ড বাই, তার মানে বেনজিনকে পাওয়া যেতে পারে হিটিং আইদার বেনজোইক অ্যাসিড উইথ এক্স। বেনজোইক অ্যাসিডকে আমরা যদি এক্স দিয়ে হিট করি এইভাবে পাওয়া যেতে পারে, অর ফেনল ওয়াই, অর হিটিং ফেনল বাই ওয়াই। খুব সুন্দর প্রশ্ন। তোমায় বলেছে এক্স আর ওয়াই কি হবে। আমরা জানি বেনজোইক অ্যাসিডকে আমরা যদি সোডা লাইম দিয়ে হিট করি, NaOH প্লাস CaO হিট করি, এটার নাম হচ্ছে সোডা লাইম। তাহলে অপশান এক্সটা হবে সোডা লাইম, এক্স ইকুয়াল টু সোডা লাইম। আর ফেনলকে আমরা যদি জিঙ্ক ডাস্ট দিয়ে হিট করি, জিঙ্ক ডাস্ট, তাহলে বেনজিন পাবো। বেনজোইক অ্যাসিডকে যদি সোডা লাইম দিয়ে হিট করি বেনজিন পাবো, ফেনলকে যদি জিঙ্ক ডাস্ট দিয়ে হিট করি বেনজিন পাবো। তাহলে এক্সটা সোডা লাইম আর ওয়াইটা জিঙ্ক ডাস্ট। তো আমরা দেখি কোন অপশানটায় আছে। এক্স হচ্ছে সোডা লাইম, ওয়াই হচ্ছে জিঙ্ক ডাস্ট। অপশান বি হেয়ার ইজ দ্য রাইট আনসার। তো এই ছিল আজকের তোমাদের জন্য GOC এর বাছাই করা 10টা MCQ। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করবে, চ্যানেলটাকে একটু শেয়ার করবে, যাতে আরও আমরা মোটিভেটেড হয়ে তোমাদের জন্য আরও ভালো ভালো কাজ করতে পারি, ভালো ভালো ভিডিও আনতে পারি। তো দেখা হবে আবার অন্য কোনো চ্যাপ্টারের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।